হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে করা যারা 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। তো তোমাদের খুব রিসেন্টলি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। তোমাদের হাতে এখন যে কটা দিন সময় আছে সেই কটা দিন তোমাদের কিন্তু এখন টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর বাজারে ইতিমধ্যে কিন্তু এবিটিএ টেস্ট পেপারটি চলে এসেছে। তোমরা অবশ্যই এই টেস্ট পেপারটি কিনে নেবে এবং প্র্যাকটিস করা শুরু করে দেবে। আমি এই টেস্ট পেপারে যে অঙ্কের সেটগুলো আছে সেই সেটগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদের পুরো টেস্ট পেপারটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার আজকের ভিডিওটি মূলত সেটা নিয়েই হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। শুরু করছি আজকের প্রথম অঙ্কটি। দেখো, একের প্রথম যে অঙ্কটি দেওয়া আছে, ax স্কোয়ার প্লাস bx মাইনাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি কি? আচ্ছা, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি কি? ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত হচ্ছে যে এই সমীকরণের নিরূপকের মানটি যদি 0 হয় তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হয়। তাহলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিরূপক কোনটিকে বলা হয়? তো বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 যদি হয় তাহলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কিন্তু সমান হবে। ঠিক আছে, কিন্তু দেখো এইখানে যে সমীকরণটি দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে ax স্কোয়ার প্লাস bx মাইনাস c সমান 0। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে যদি আমি বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বের করতে চাই তাহলে কি হবে? তো এখানে এ জায়গায় এ আছে, বি এর জায়গায় বি আছে, কিন্তু সি এর জায়গায় কিন্তু মাইনাস সি আছে। অর্থাৎ কি লিখতে পারবো আমি? তাহলে বি স্কোয়ার মাইনাস 4a, সি এর জায়গায় মাইনাস সি বসিয়ে দিলাম, সমান 0। তাহলে কি পেলাম? বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac সমান 0। অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx মাইনাস c সমান 0, এই সমীকরণের ক্ষেত্রে যে বীজ দুটি সমান হওয়ার শর্ত সেটা হচ্ছে বি স্কোয়ার প্লাস 4ac সমান 0। কিন্তু নর্মাল এমনি যদি আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের মানে বীজ দুটি সমান হওয়ার শর্ত বলতাম, সেক্ষেত্রে কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হতো। ঠিক আছে, যেহেতু সমীকরণটি সি এর জায়গায়, সমীকরণটিতে সি এর জায়গায় মাইনাস সি দেওয়া আছে, সেহেতু এই মাইনাস 4ac কিন্তু প্লাস 4ac হয়ে গেল। ঠিক আছে, তোমরা অবশ্যই যে সমীকরণটি দেওয়া থাকবে সেই সমীকরণটি কিন্তু অবশ্যই ভালো করে আগে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো। বলছে কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ pnr/25 টাকা হলে মূলধনের পরিমাণ p/4, p/2, 2p আর 4p কোনটা হবে? তো চলো এই অঙ্কটা সলভ করি। এখানে বলেছে দেখো কোনো মূলধনের, আমি ধরে নিচ্ছি, ধরি মূলধন x টাকা। ঠিক আছে, তাহলে বলছে কোনো মূলধনের r% সরল সুদের হারে n বছরের যে সুদ সেটা দেওয়া আছে pnr/25 টাকা। তাহলে একটা কাজ করি যে x টাকার r% হারে n বছরের সরল সুদ কত টাকা? আমরা সবাই জানি যে সুদ বের করতে হলে PTR/100 ফর্মুলা বের করতে হয়। তাহলে এখানে p মানে কত বলো? p মানে আমার মূলধন x টাকা, t মানে কত বছর? n বছর, আর কত? r%, তাহলে PTR/100 এটা হচ্ছে সরল সুদ। আমার সরল সুদটা দেওয়া আছে PNR/25, তাহলে এটা সমান আমি লিখতে পারি PNR/25, তাই না? এবং এখানে আমি লিখে দেব শর্তানুসারে। বোঝা গেল? অর্থাৎ এবার দেখো কাটাকাটি করে দিচ্ছি, n কেটে গেল, আর কেটে গেল, 4 25 100, যদি আমি বজ্র গুণন করে দিই তাহলে কি পাবো? x1 সমান 4p। অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 4p অপশান ডি। এবার নেক্সট অঙ্কটা বলছে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি যদি কোণ এবিসি সমান 75 ডিগ্রি হয় তবে কোণ বিসিডি এর মান কত? দেখো এখানে আমি একটি এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম অঙ্কন করে নিয়েছি। অর্থাৎ যেখানে দেখো এবিসি এই মানটা দেওয়া আছে 75 ডিগ্রি। আর দেখো এখানে বলেছিল এডি সমান্তরাল বিসি, তাহলে আমার এডি এবং বিসি এই সরলরেখা দুটো সমান্তরাল। ঠিক আছে, আমাকে বের করতে হবে বিসিডি এর মান কত। ঠিক আছে, বিসিডি কোনটা? বিসিডি এই কোণটির মান কিন্তু আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এইখানে আমার কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমরা এর আগে ক্লাস 8-এ যখন আমরা অনুরূপ কোণ, একান্তর কোণ এগুলো পড়েছিলাম, তো সেখানে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে যদি
দুটি সমান্তরাল সরলরেখাকে, ঠিক আছে, দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটি সরলরেখা ছেদ করে, অর্থাৎ এখানে ধরলাম যে এবি এবং সিডি দুটি সরলরেখাকে আমি ইএফ একটা ছেদ করেছে, তাহলে এই যে দুটি কোণ, অর্থাৎ এই যে এই কোণটি এবং এই কোণটি, এই দুটি কোণকে বলা হয় ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, তাই না? এবার আমরা কি জানি, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে, বোঝালে কি বললাম? এবার দেখো এইখানে এডি এবং বিসি এই দুটি সমান্তরাল সরলরেখা এখানে বলেছে, ঠিক আছে। এবার আমি যদি এই দুটি সমান্তরাল সরলরেখার উপরে এই এবিটাকে ভেদক হিসাবে ভাবি, তাহলে এই কোণটা এবং এই কোণটা, এটা ভালো করে বোঝো, এটা যদি সমান্তরাল সরলরেখা হয় দুটো, আর এটা যদি ভেদক হয়, তাহলে কি এই দুটি কোণ ছেদকের একই পাশের অন্তস্থ কোণ হচ্ছে না? তাহলে যদি তাই হয়, আমরা জানি যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে কোণ যে বিএডি, অর্থাৎ কোণ যে বিএডি সেটার মান কত হবে? এটা যদি 75 ডিগ্রি হয় আর এই দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই কোণ বিএডির মান হবে কত? 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ যাবে, অর্থাৎ হবে 105 ডিগ্রি। কিন্তু আমাকে মান বের করতে বলেছে এই কোণটির মান, অর্থাৎ কোণ বিসিডি এর মান বের করতে বলেছে। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ বৃত্তস্থ যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটি পেয়ে গেলাম 105 ডিগ্রি, তাহলে আমি এই কোণটি পাবো অবশ্যই 180 থেকে বিয়োগ করতে হবে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অর্থাৎ আমি যদি বের করতে চাই কোণ বিসিডি, তাহলে কী হবে? 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 105 ডিগ্রি, অর্থাৎ পেয়ে গেলাম 75 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। চলো শুরু করছি পরের অঙ্কটা। দেওয়া আছে 0 ডিগ্রি লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি যদি 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 0 হয়, তবে থিটার মান কত? ঠিক আছে, তো চলো অঙ্কটা শুরু করি। দেওয়া আছে আমার এই রাশিটা তুলে নিচ্ছি আমি, দেখো 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 0। তো এখানে আমি কি করতে পারি? এখানে আমি করতে পারি বা 3 - 3 সাইন থিটা মাইনাস, আমরা সবাই জানি যে কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটা মানে কি লেখা হয়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 0। এবার কি করব? বা 3 - 3 সাইন থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 0। এবার দেখো আমি এটা একটু সাজিয়ে নিই। আমি সাইন স্কোয়ার থিটাটা আগে নিয়ে আসছি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা, আর 3 থেকে 1 বাদ গেলে প্লাস 2 সমান 0। এইটাকে আমি মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙবো, ঠিক আছে? তাহলে কি হবে? বা সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 অর্থাৎ 2 প্লাস 1 সাইন থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 সমান 0। এইবার বা সাইন থিটা কমন নিলাম, তাহলে সাইন থিটা কমন নিলে কি হবে? সাইন থিটা মাইনাস 2, আর এইখানে যদি আমি 1 কমন নিই থাকছে সাইন থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ কি পেলাম? সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। এবার আমি একটু পাশে করছি। আমরা জানি যে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে 0 হবে। অর্থাৎ আমি এখন লিখতে পারি হয় সাইন থিটা মাইনাস 2 সমান 0 বা সাইন থিটা সমান 2। এখান থেকে আমি থিটার মানটা আমি আমার অপশান অনুযায়ী নিয়ে আসতে পারবো না, সেহেতু এই মানটা অগ্রাহ্য, ঠিক আছে? অথবা আমার কিন্তু পরে আরও একটা রাশি আছে, সেই রাশি থেকে থিটার মানটা আমি কিন্তু বের করতে পারবো। কী আছে আর একটা রাশি? সাইন থিটা মাইনাস 1 সমান 0, বা সাইন থিটা সমান মাইনাস 1 ওদিকে গেলে প্লাস 1 হয়ে গেল, বা সাইন থিটা সমান আমরা সবাই জানি যে সাইন কত ডিগ্রি মান অন হয়? সাইন 90 ডিগ্রি মান কিন্তু অন হয়। অর্থাৎ সাইন যদি অমিট করে দিই তাহলে থিটা সমান 90 ডিগ্রি, তাহলে আমি পেয়ে গেলাম কিন্তু থিটার মান এখানে
90 ডিগ্রি, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার নেক্সট অঙ্কটা দেখা যাক। বলছে একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত হবে। এখানে একটা ঘনক অঙ্কন করা আছে, দেখো সেই ঘনকের মধ্যে যদি আমি একটা গোলক রাখি, ঠিক আছে, একটা গোলকের আয়তন দেওয়া আছে, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, অর্থাৎ গোলকটা একটা ঘনকের মধ্যে আছে, ঠিক আছে। ছবিটা খুব একটা ভালো হয়নি, তবে বুঝে নাও। তো এই গোলকটি ঘনকের মধ্যে অবস্থিত হয়েছে, তাহলে তোমরা বলো তো যে এই গোলকটির ব্যাস কত হবে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে যেহেতু এই গোলকটি দেখো এই ঘনকের এই বাহুগুলোকে স্পর্শ করে আছে, অর্থাৎ এই গোলকের যে ব্যাসটা হবে, গোলকের ব্যাস আর ঘনকের যে বাহুটা, এক একটা বাহু সেটা কিন্তু সমান হবে। বোঝা লেগে বললাম, অর্থাৎ মাথায় রাখবে যদি কোনো একটি গোলক, ঠিক আছে, কোনো একটি গোলক বৃত্ত যাই বলো না কেন, সেটা যদি কোনো ঘনকের মধ্যে অবস্থিত হয়, তাহলে ঘনকের যে একটি বাহুর দৈর্ঘ্য এবং গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে যে ঘনকটির মধ্যে গোলকটি আছে সেই ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি। ধরি ঘনকের বা ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিলাম আমি, ঠিক আছে। তাহলে বলো তো এই যে গোলকের যে ব্যাস, তাহলে আমার কী হবে, গোলকের ব্যাস আর ঘনকের যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেটা কিন্তু সমান হবে। অর্থাৎ আমি লিখতে পারি যে এ সমান সমান 2r, অর্থাৎ এখানে গোলকের আয়তন দেওয়া আছে 4/3 পাই আর কিউব, তার মানে গোলকটির যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ আর দেওয়া আছে, আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস 2r হবে, অর্থাৎ এ সমান সমান 2r, তাই না। এবার আমাকে কী বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত। তা আমি লিখতে পারি যে কার ঘনক, তাহলে ঘনকের আয়তন ডিভাইড বাই গোলকের আয়তন, তাই তো, এই দুটোর আমাকে অনুপাত বের করতে বলেছে। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা সবাই জানি যে বাহুর কিউব, তাহলে ঘনকের প্রতিটি বাহু ধরেছি এ একক, তাহলে আমি লিখতে পারি এ কিউব, আর গোলকের আয়তন দেওয়াই আছে 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব, ঠিক আছে, সমান সমান কী লিখতে পারি বলো তো, এ মানে কতবার 2r, তাহলে আমি এর জায়গায় 2r বসিয়ে দিলাম, তাহলে এখানে লিখতে পারি 2r তার কিউব আর 4/3 পাই আর কিউব নিচে থাকলো। আচ্ছা, পাশে লিখছি আমি, তোমরা নিচে লিখবে 2r কিউব, আমরা কি লিখ 8r কিউব হবে, 8r কিউব। আমি এটা একটু সরাসরি করার চেষ্টা করছি, তোমরা আশা করি বুঝতে পারবে। আমি এখানে লিখছি, দেখো ওপরে 8r কিউব, আর আমি এটা যদি এটাকে গুণ দিয়ে উল্টে দিই, অর্থাৎ 3 চলে গেল উপরে, আর নিচে হবে 4 পাই আর কিউব। তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে, 4 দুগুণে 8, আর কিউব কেটে গেল, তাহলে উপরে থাকছে 3 2 6 আর এখানে পাই, অর্থাৎ 6:পাই। দিস ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি। আমার উত্তর আসছে 6:পাই। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা শুরু করছি 2-এর দাগের অঙ্কগুলো, অর্থাৎ শূন্যস্থান পূরণ দেওয়া আছে সেইগুলো, ঠিক আছে। দেখো 2-এর দাগের প্রথম অঙ্কটি দেওয়া আছে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে কত হবে। এখানে সম্ভবত c = কত দেওয়া হয়তো ছিল, হয়তো সিটা ওঠেনি, কিন্তু সি না দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই। দেখো যেরকম দেওয়া আছে সেই রকমই থাক, দেখি কি আসছে, ঠিক আছে। তাহলে আমি লিখছি x² + bx + c = 0। এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি কি বলেছে, একে অপরের অনন্য, ঠিক আছে, একে অপরের অনন্য। তবে লিখছি ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় একটা যদি আলফা হয়, তাহলে আরেকটি কি হবে, অবশ্যই 1/α হবে। তার কারণ এখানে বলেই দিয়েছে যে বীজদ্বয় একটি হচ্ছে বীজ দুটি একে অপরের অনন্যক, ঠিক আছে। তাহলে আমি কি করব এবার এখানে, এখানে অবশ্যই এখানে কিন্তু সি দেওয়া ছিল, ঠিক আছে। অঙ্কটাই যদি আসে তাহলে অবশ্যই এখানে সি দেওয়া থাকবে, সি এর মানটা কত। তাহলে আমি এখানে সি বের করতে গেলে অবশ্যই আমাকে বীজদ্বয়ের গুণফল বের করতে হবে,
হবে, তাই না? আমরা কি জানি যে বীজদ্বয়ের যে গুণফল, সেই বীজদ্বয়ের গুণফলটা কি হয়, ফর্মুলা সি বাই এ, দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা সেটা সি বাই এ। তাহলে এখানে সি বাই এ লিখে দিলাম। তাহলে আলফা আলফা কেটে গেল, যদি গুণ করে তাহলে যদি বজ্র গুণন করি তাহলে সি সমান সমান এ পাবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের রাইট আনসার, অর্থাৎ এখানে হবে আমার এ, ঠিক আছে? তোমরা শূন্যস্থান যেহেতু সি নাই, তাহলে তোমরা এখানে কি লিখে দিবে বলো তো, সি সমান সমান এ, এটা লিখে দিবে, ঠিক আছে? দেখো এখানে বলছে দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাহলে ওরা একে অপরের কী হবে, অর্থাৎ ওই দুটি মূলদ সংখ্যাকে করণী সংখ্যাকে তখন কি বলা হবে, ঠিক আছে? চলো আমি দুটি করণী সংখ্যা প্রথমে লিখে নিই, ঠিক আছে? ধরো একটি 2 + √3 আর একটি 2 - √3, ঠিক আছে? এই দুটি করণী সংখ্যা ধরো নিলাম, ঠিক আছে? তো আমি এই দুটি সংখ্যা যদি প্রথমে যোগ করি, এই দুটো যদি যোগ করি কী আসছে বলো তো, 2 + √3 + 2 - √3, √3 কেটে গেলো 4 আসছে, অর্থাৎ একটা মূলদ সংখ্যা পেলাম। আমি যদি এই দুটো সংখ্যা গুণ করি, অর্থাৎ 2 + √3 × 2 - √3, তাহলে কী লেখা যাবে, 2 তার হোল স্কোয়ার, √3 তার হোল স্কোয়ার, 4 - 3 = 1, অর্থাৎ মূল সংখ্যা। তাহলে এই যে দুটি করণী সংখ্যা, এই করণী দুটোকে একে অপরকে কী বলা হবে, এই দুটি করণীকে বলা হবে কিন্তু অনুবন্ধী করণী, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। মনে রাখবে এই দুটি করণীকে বলা হয় পরস্পরের অনুবন্ধী করণী। দেখো নেক্সট অঙ্কটা দেওয়া আছে x = y এবং u = z হলে x u = কত, ঠিক আছে? তো এটা খুবই সহজ অঙ্ক, তোমরা বুঝতেই পারছো যে এই দুটোকে যদি আমি গুণ করে দিই, ঠিক আছে, তাহলে কী আসছে বলো তো, দেখো লেখা আছে x = y আর u = z, ঠিক আছে? এই দুটোকে যদি আমি একসঙ্গে লিখি, ঠিক আছে, এই দুটো যদি আমি একসঙ্গে লিখি তাহলে আমি নিশ্চয়ই এই দুটো গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ x u = করলে আমার yz হবে, বোঝা গেল? তাহলে শূন্যস্থানে কিন্তু আমার এখানে yz বসবে, ওকে? দেখো নেক্সট অঙ্কটা দেওয়া আছে sin θ + sin² θ = 1, তাহলে cos² θ + cos⁴ θ = কী হবে, ঠিক আছে? চলো অঙ্কটা সলভ করি। দেওয়া আছে sin θ + sin² θ = 1, তাহলে বা আমি এখান থেকে লিখতে পারি sin θ = কি লিখতে পারি, 1 + sin² θ, যদি ওইদিকে পাঠিয়ে দিলে -sin² θ হয়ে যাবে। অতএব sin θ = কী পেলাম, 1 - sin² θ মানে cos² θ, ঠিক আছে? এবার মান বের করে দিয়েছে কার না, তো cos² θ + cos⁴ θ, তাহলে লিখতে পারি cos² θ + cos⁴ θ কি লেখা যায়, cos² θ তার হোল স্কোয়ার করা যায়, সমান cos² θ প্লাস, আমরা সবাই জানি যে cos² θ সমান কি sin θ, তাই না? তাহলে আমি এই জায়গায় আমি sin θ বসাতে পারি, তো লিখতে পারি sin θ তার হোল স্কোয়ার, তাহলে কি আসছে cos² θ + sin² θ, আমরা সবাই জানি যে sin² θ + cos² θ মান 1, ঠিক আছে? অর্থাৎ শূন্যস্থানে কি বসবে, 1 বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যে শূন্যস্থানটা দেওয়া আছে ওখানে বলছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার সরল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে, এটা তোমরা সবাই থ্যালেসের উপপাদ্যে পড়েছো, এখানে হবে সমানুপাতে বিভক্ত করে, ঠিক আছে? তোমরা থ্যালেসের উপপাদ্যটা বের করো একটু সদে চ্যাপ্টারে গিয়ে, তাহলে তোমরা এটা দেখতে পাবে, সমানুপাতে বিভক্ত করে, ঠিক আছে? দেখো 2 দাগের শেষ যে অঙ্কটি দেওয়া আছে সেখানে বলছে যদি p সংখ্যক সংখ্যার গড় b এবং p + q সংখ্যক সংখ্যার গড় a হয় তবে q সংখ্যক সংখ্যার গড় কত, ঠিক আছে? তো আমরা গড় করার সময় হয়তো শিখেছি যে যদি কোনো সংখ্যার গড় দেওয়া থাকে, গড় মানটা যদি দেওয়া থাকে, তাদের সমষ্টি বের করতে বললে কিন্তু কি হয়, এই দুটোকে গুণ করতে হয়, তাই না? আমি যদি বলি যে 5টি সংখ্যার গড় যদি 10 হয়, তাহলে সেই 5টি সংখ্যার সমষ্টি কত, সেই 5টি সংখ্যার সমষ্টি কিন্তু 5 × 10 = 50, তাই না? আমরা এটা সবাই জানি। তো এই অঙ্কটি কী করতে দেখে নাও, যদি p সংখ্যক সংখ্যার গড় b হয় তাহলে তোমরা বলো তো p সংখ্যক সংখ্যার সমষ্টি কী হবে, অর্থাৎ p সংখ্যক আমি লিখতে পারি, অতএব p সংখ্যক সংখ্যার সমষ্টি কী হবে না, তো p এবং b গুণ হয়ে যাবে, অর্থাৎ pb হবে। একই রকমভাবে যদি p + q সংখ্যক সংখ্যার গড় a হয় তাহলে p + q সংখ্যক সংখ্যার সমষ্টি কী হবে,
নিশ্চয়ই এক্ষেত্রেও কিন্তু গুণ হয়ে যাবে। দেখো পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় কত দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কী হবে, তো এ ইন্টু পি প্লাস কিউ, তাহলে গুণ করলে কি হবে, পি এ প্লাস কিউ এ, তাই না। এবার বলছে কিউ সংখ্যক সংখ্যার গড় কত, আমি ধরে নিচ্ছি, ধরি কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স, ঠিক আছে। তাহলে বলো তো কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কি হবে, হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো, কিউ এক্স হবে, তাই না। এবার একটা জিনিস ভালো করে মাথায় ঢোকাও, এখানে পি প্লাস কিউ অর্থাৎ পি এবং কিউ এই দুটি সংখ্যার গড়ের যে সমষ্টি, ঠিক আছে, পি প্লাস কিউ এই সংখ্যা দুটোর মানে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার যে সমষ্টি সেটা দেওয়া আছে পি এ প্লাস কিউ এ, আর এখানে পি সংখ্যক সংখ্যার সমষ্টি দেওয়া আছে পিবি, আর কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি দিয়েছে কিউ এক্স। তার মানে এই পি আর কিউ এই দুটো যদি আমি যোগ করি তাহলে পি প্লাস কিউ এর মানটা পাচ্ছি, তাই না। অর্থাৎ পি সংখ্যক সংখ্যার সমষ্টি আর কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি এই দুটো যোগফলটাই পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টির সমান, তাই না। অর্থাৎ তাহলে লিখতে পারি শর্তানুসারে কি লিখতে পারি, দেখো পি সংখ্যক সংখ্যার সমষ্টি পিবি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কিউ এক্স, এটা মানেই পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি অর্থাৎ পি এ প্লাস কিউ এ। আমাকে যেহেতু এক্স এর মানটা বের করতে হবে, তাহলে কি করতে পারি, আমি কিউ এক্স সমান পি এ প্লাস কিউ এ, পিবিটা ওইদিকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, বা কিউ এক্স সমান এটা একটু সাজিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে, পি এ মাইনাস পিবিটা রাখলাম এখানে, কিউ এটা ওইদিকে রাখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি এখানে সরাসরি পি এ এবং পিবি থেকে পি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী থাকবে বলতো, এ মাইনাস বি থাকবে, আর এই কিউ এটা পাশে থেকে গেল, ঠিক আছে, বা এক্স সমান কী হবে, দেখো পি ইন্টু এ মাইনাস বি প্লাস কিউ এ ডিভাইড বাই কিন্তু কিউ চলে গেল, ঠিক আছে। চলো আমি পাশে করছি এবার, বা এক্স সমান এই কিউটা আমি কী করতে পারি, দুটোর তলায় দিতে পারি আলাদাভাবে, অর্থাৎ পি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই কিউ প্লাস কিউ এ বাই কিউ, কিউ কেটে গেল, তাহলে এক্স সমান কী পেলাম, এক্স সমান পেলাম পি ইন্টু এ মাইনাস বি বাই কিউ প্লাস এ, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্সের মান, অর্থাৎ কিউ সংখ্যক সংখ্যার গড় কী পেলাম পি ইন্টু এ মাইনাস বি বাই কিউ প্লাস এ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ভিডিওর পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আসবে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের মতো টাটা।